নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম শ্রেণীর ক্লাসে। আজকের ক্লাসে আমাদের এটা তৃতীয় পর্ব। এই অতিরিক্ত বিবিধ প্রশ্নের যে প্রশ্নপত্রগুলি বা প্রশ্নগুলি রয়েছে তার, অর্থাৎ প্রশ্নমালা 43। এটি আমরা আজকে 195 এবং 96 পৃষ্ঠার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাবে। যেসব প্রশ্নগুলো রয়েছে 195 এবং 196 পৃষ্ঠায় এই বিষয়মুখী বিবিধ প্রশ্নগুলো, তার প্রত্যেকটির সমাধান, অর্থাৎ সর্বমোট 17টি প্রশ্ন রয়েছে। সেই 17টি প্রশ্নের সমাধান আজ আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকে দেখো এবং সেই সঙ্গে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। আর তার সাথে সাথে অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমরা দীর্ঘদিন ধরে তোমাদের সঙ্গে এই কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রত্যেকটি প্রশ্নমালা ধরে ধরে আমরা সমাধান তুলে ধরেছি, যাতে করে তোমরা প্রত্যেকটি অঙ্কের সমাধান আগামী দিনে করতে পারবে। সেই রকমভাবেই আমরা প্রতিটি প্রশ্নের সমাধান তুলে ধরার চেষ্টা করেছি। তো সেই কারণে বলবো আজও আমরা এই প্রশ্নমালাটি একদম শেষ পর্বে চলে এসেছি। তো সেই কারণে বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই আগামী দিনে যাতে করে এইরকমই ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর প্রথমেই রয়েছে 18 দাগের প্রশ্ন। তো দেখো 18 দাগের প্রশ্ন, 18 দাগের প্রশ্নে কি আছে দেখো। এবার বলছে এক ব্যক্তি 300 গজ কাপড় ক্রয় করিল, কিন্তু যে গজ মাপন দিয়া ওই কাপড় মাপা হইয়াছিল তাহা মাপে 1 ইঞ্চি কম ছিল। সে কতটা কাপড় ঠকিয়াছে? নিম্নের প্রদত্ত উত্তরগুলির কোনটি শুদ্ধ? অর্থাৎ এখানে অপশান দেওয়া রয়েছে, সেই অপশান থেকে আমাদের এই বিষয়মুখী বিবিধ যে প্রশ্নগুলো তারই আমরা সমাধান করছি। তো এই প্রশ্নের সমাধান করার জন্য আমরা কি করব? আমরা যেহেতু জানি যে 12 ইঞ্চি সমান 1 ফুট, এই 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, 12 ইঞ্চি। এখন এখানে বলা রয়েছে কি না, বলা রয়েছে যে 30 গজ কাপড়, অর্থাৎ মোট কাপড় ছিল 30 গজ। গজ মাপক যে যন্ত্রটা ছিল তাতে 1 ইঞ্চি কম ছিল। তো মোট তাহলে 300 ইঞ্চি কম। এখন এই 300কে আমরা যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো? 12 আমরা লিখে দিয়েছি আগে যে 1 ইঞ্চি সমান সমান 12, এই 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তাহলে 12 দিয়ে ভাগ করলে 12 দিয়ে হবে 24, থাকবে 6, 60 হবে, 12 5 হবে 60, মানে 25 ফুট। 25 ফুট আমরা কি জানি না, 3 ফুট সমান 1 গজ। তাহলে সমান সমান আমরা লিখতে পারি এটাকে 3 8 24, মানে 8 গজ আর 1 ফুট। তার মানে কত ঠকবো বা ঠকেছে? এখানে বলেছে কি না, কতটা কাপড় ঠকিয়েছে। তাহলে ঠকিয়েছে 8 গজ 1 ফুট, মানে এই ক্ষয়ের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। ক্ষয়ের দাগের অপশানটা হলো এর সঠিক উত্তর। তাহলে তোমাদের এই প্রশ্নটির এই 18 দাগের, অর্থাৎ আমাদের এই পর্বের যে 18 দাগের প্রশ্ন রয়েছে তার সমাধান হলো কি না, খ। এভাবে আমরা 1 ফুট সমান সমান 12 ইঞ্চি গণনা হবে। তারপরে কি করব না, সেই যেহেতু বলা আছে যে 300 গজ কাপড় ছিল, তাই 300 গজকে আমরা 12 দিয়ে ভাগ করেছি, সমান সমান পেয়েছি কত না 12, মানে 1 ফুট 12 ইঞ্চি সমান। তাহলে পেলাম আমরা 25 ফুট। এবার 25 ফুট সমান সমান হলো
8 গজ আর 1 ফুট। তো এক্ষেত্রে ক্ষয়ের দাগের অপশানটা হলো সঠিক উত্তর। এবার চলে যাব, দেখো এবার প্রশ্নে চলে আসবে 19-এর দাগের প্রশ্নটা। 19-এর দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে রয়েছে প্রমাণ করো যে 1-এর দাগে 13.1/6 গুণ 6.1/13 সমান সমান 80.1/78। তো এটা আমরা কিভাবে করব, দেখো এই 19-এর দাগের প্রশ্ন, তাহলে এখানে ছিল 13.1/6 গুণ, এখানে রয়েছে 6.1/13 সমান সমান আমাদের উত্তর দেওয়া আছে, এটা আসলে আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে কি লিখতে পারি, 6 হলো 78, 78 আর কে হলো 79, 79/6 গুণ, এখানে আছে কত, এখানেও 6 78 আর একে 79, 79 গুণ এটা হলো 13। তাহলে সমান সমান কত হবে না, 79 গুণ 79, 79 গুণ 79/13 হবে 78, 13 হবে 78। এখন এখানে এই 79-কে 79 দিয়ে গুণ, আমরা এই গুণফলটাকে কিভাবে বার করতে পারি, এটাকে দেখো আমরা 80 বিয়োগ 1 আবার 80 বিয়োগ 1 তার মানে 79/78 সমান সমান লিখতে পারি কি, 80-কে 80 দিয়ে গুণ করলে কি হবে না, 8 64, দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ 6400। আবার এই 1-এ যদি গুণ করে নিই তাহলে হবে 1-1-কে 1/78 করব, সমান সমান কত হবে, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 4, 3 দাও 4, এটা হবে তাহলে 6399/78, এটা হবে এর উত্তর। এখন দেওয়া আছে কত না 80.1/78, এটাকে আমরা এবার যদি ভাগ করি তাহলে কি পাবো, এটাকে ভাগ করলে অর্থাৎ এই 6399 একে ভাগ করছি আমরা 78 দিয়ে, ভাগ করলে কবার যাবে না 7 9 63 বেশি হয়ে যাবে, তাই 8 বার চালাবো, 8 8 64, আবার 8 7 56, 56 আর 6 মানে 62, 4 কয় দাও 9, 5 দাও 9, এবার 159 হলো, 159, তাহলে কবার যাবে না, এক্ষেত্রে দুবার গেলে 2 7 14, 2 8 16, 2 7 14 আর 1 15, অর্থাৎ দুবার গেল, 2 8 16, 16 6 আর 2 7 14, 14 আর 1 হবে 15/3, বিয়োগ করলে হবে তাহলে 82 এটা সমান সমান পাচ্ছি আমরা 82.3 3-এর 78, 3-এর 78, একে কাটাকাটিও করে নিতে পারো। তো এইভাবে আমরা এই 2-এর এই 19-এর এটা অপশানে দেওয়া ছিল কত না, উত্তর দেওয়া ছিল 80.1/78, কিন্তু আমাদের বের হচ্ছে কত 82.3/78, তার মানে এটা কাটাকুটি করা যাবে, অর্থাৎ 3 দিয়ে কাটলে 3 2 হবে 6 আর 3 2 6, 3 6 18 অর্থাৎ 26, তার মানে এটা হবে 82.1/26, প্রমাণিত হচ্ছে না। যাই হোক, তার মানে অঙ্কটির কোথাও ভুল আছে, তোমরা অঙ্কটা আরও একবার দেখে নিবে ভালোভাবে এবং কমেন্ট বক্সে জানাবে যে কোথায় এর
সমস্যা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমি অঙ্কটার সমাধান আগামী দিনেও করে দেব যদি তোমাদের সেই সমস্যা তোমরা ধরতে পারো। তো দেখো এবার 2-এর দাগের প্রশ্ন। এটা হলো 19-এর 1-এর দাগের। এবার 19-এর 2-এর দাগের প্রশ্ন। 19-এর 2-এর দাগে রয়েছে কি 5 পূর্ণ 1-এর 3 ভাজিত 2 পূর্ণ 2-এর 3। 5 পূর্ণ 2-এর 3 ভাজিত 2 পূর্ণ 2-এর 3। 2 পূর্ণ 2-এর 3 সমান সমান হবে 2। তো দেখো কি আসছে, 3 5 15 আর 2 হবে 17। এটা লিখব 17/3 ভাজিত 3 2 6 আর 2 8, 8-এর 3 সমান সমান আমরা লিখব 17/3 গুণ 3-এর 8। 3 3 কেটে গেল, তাহলে হবে কত না 17/8। 17/8 সমান 2 পূর্ণ 1-এর 8। কত উত্তর আছে? এখানে দেখো 2 আছে, 2-এর দাগে রয়েছে শুধু 2, কিন্তু আমাদের বের হচ্ছে কত 2 পূর্ণ 1-এর 8। অর্থাৎ এটিও আমাদের উত্তরে কিন্তু আসছে না। তার মানে এই দুটো প্রশ্নে যদি দেখো তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে না এখানে 2 পূর্ণ 1-এর 8 আর আগেরটাতে বেরিয়েছে আমাদের 82 পূর্ণ 1-এর 26। এটি হবে এদের প্রকৃত উত্তর। কিন্তু এখানে যেটা দেওয়া আছে আমাদের 80 পূর্ণ 1-এর 78 করতে গেলে এক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আবার এক্ষেত্রেও কিন্তু এই 2 পূর্ণ 1-এর 8 মানে এক্ষেত্রেও বিয়োগ করতে হবে। তো যাই হোক, এরকমই গুরুত্বপূর্ণ আরও যে প্রশ্নগুলো তোমরা আগেই দেখে নিয়েছো, প্রশ্নপত্র যেগুলো রয়েছে 17টি প্রশ্নের আমাদের 2টি প্রশ্নের সমাধান অর্থাৎ 18-এর দাগের এবং 19-এর দাগের সমাধান আমরা করে দিলাম। তো এইরকমই গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার বাকি প্রশ্নগুলির সমাধান করব। এবার দেখো 20-এর দাগের প্রশ্ন। 20-এর দাগের প্রশ্নে কি রয়েছে দেখো, এখানে বলা রয়েছে বার্ষিক 6% হার সুদে কত সময়ে 800 টাকার স্ববৃদ্ধি মূল 1088 টাকা হইবে। নিম্নের উত্তরগুলির মধ্যে সঠিক উত্তর কোনটি? এখানে কয়ের দাগে দেওয়া রয়েছে 4 বৎসর, ক্ষয়ের দাগে রয়েছে 3 বৎসর 8 মাস এবং গয়ের দাগে রয়েছে 6 বৎসর। তো এখানে সুদে মূলে যেটা দেওয়া রয়েছে স্ববৃদ্ধি মূল সেটা হলো 1088 আর আমাদের আসল আছে 800 টাকা। তাহলে এখানে মোট সুদ, প্রথমে মোট সুদ বার করে নিচ্ছি। মোট সুদ সমান সমান 1088 বিয়োগ 800 সমান কত হবে না 288 টাকা। 288 টাকা এটা হলো মোট সুদ। এবার সুদের হার, সুদের হার সমান সমান 6%। এটা হলো সুদের হার। কি চাওয়া হয়েছে না সময়, সময় বার করতে হবে। আর আসল তো দেওয়া ছিল, আসল সমান সমান 800 টাকা। তাহলে সময় সমান কত হবে, সময় সমান, এর আগে আমরা সুদের নির্ণয়ের যে সূত্রগুলো তোমাদের তুলে ধরেছিলাম আমাদের যে 38 প্রশ্নমালা ছিল সেই 38 প্রশ্নমালায়। তো সেটা একবার মনে করে দেখো, সময় সমান কি ছিল না মোট সুদ, মোট সুদ ইন্টু 100 বাই কি ছিল না আসল, আসল ইন্টু সুদের হার, ইন্টু সুদের হার সমান সমান। তাহলে মোট সুদ কত পেয়েছি না মোট সুদ হলো 288, 288 গুণ হবে 100 বাই আসল, আসল কত আমাদের না এখানে আসল দেওয়া ছিল 800 টাকা, তাহলে 800 গুণ সুদের হার, সুদের হার এখানে দেওয়া ছিল 6%, তাহলে 6। এবার আমরা কাটাকুটি করব, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম। এবার
ছয় দিয়ে যদি কাটি, 6 4 24, 6 4 24 থাকে কত 4 48, তাহলে 6 8 48, অর্থাৎ 48 পেলাম। এবার 8 দিয়ে কাটবো, 8 6 হবে 48, মানে 6 বৎসর, 6 বৎসর। তার মানে এক্ষেত্রে অপশানটা হবে কি না, গ এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এই গ হলো এর সঠিক উত্তর। তো তাহলে প্রথমে আমরা কি করে নিলাম না, অঙ্কটাতে মোট সুদ বার করলাম। কিভাবে না, সবৃদ্ধি মূল থেকে আমরা মূল বাদ দিয়ে দিলাম, পড়ে রইল শুধু সুদ। সুদের হার দেওয়া রয়েছে 6%, আর আসলটা 800, মানে মূলধন হলো 800। সময়ের সূত্র প্রয়োগ করলাম, মোট সুদ ইন্টু 100 বা আসল ইন্টু সুদের হার, তারপর আমরা কাটাকুটি করে পেলাম 6 বৎসর, অর্থাৎ গয়ের দাগের অপশানটা হলো এর সঠিক উত্তর। এবার দেখো, এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, তার মানে 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্ন দেখো এবার কি রয়েছে, বলেছে কোনো পুস্তক 15 খানি কিনিয়া দেখিলাম আমার অর্থ 260 টাকা হইতে কমিয়া 93 টাকা 50 পয়সা হইয়াছে, প্রতি পুস্তকের মূল্য কত? তাহলে কোনো পুস্তক 15 খানি কিনিয়া, মানে 15টি বই কিনেছিলাম, এবং কেনার কারণে দেখা গেল আমার অর্থ 260 টাকা থেকে হয়ে গেল কি না, কমে হয়ে গেল 93 টাকা 50 পয়সা। তাহলে 15টি বইয়ের প্রথমে দাম কত, মূল্য, 15টি বইয়ের মূল্য, মোট মূল্য সমান সমান কি হবে না, ছিল আমার কাছে 260 টাকা, তাহলে 260 বিয়োগ কত করব না 93 টাকা 50 পয়সা, 93.50 টাকা সমান সমান কত হবে, 0 5 কয় দাও 10, পাই দাও 10, দশমিক বসবে, 3 আর 4 হয়ে যাবে, 4 কয় দাও 10, 6 দাও 10, 9 আর 10 কয় দাও 16, 6 দাও 16, 1 কয় দাও 2, 1 দাও 2, মানে 166 টাকা 50 পয়সা, অর্থাৎ 166.50 টাকা। এটা হলো 15টি বইয়ের মোট মূল্য। এখন চাওয়া হচ্ছে প্রতিটি পুস্তকের মূল্য কত, মানে প্রতিটি বইয়ের দাম কত। তাহলে লিখব অতএব প্রতিটি বইয়ের মূল্য সমান সমান এই 166.50 ভাজিত লিখব আমরা 15 দিয়ে ভাগ করছি, তাহলে কবার যাবে, 15 1 15, একবার গেল, 1 থাকে 16 হলো, 15 1 15, 11 হলো, যায় না, দশমিক নামলো, তাহলে 15 1 15, 1 0 বসে গেল, অর্থাৎ 11.10 টাকা। এটাকে আমরা লিখতে পারি 11 টাকা আর 10 পয়সা। তার মানে প্রতিটি পুস্তকের মূল্য ছিল 11 টাকা 10 পয়সা। তো আমরা এক্ষেত্রে কি করলাম না, এক্ষেত্রে 15টি বইয়ের মোট মূল্যটা বার করানোর জন্য আমার কাছে যেটা ছিল কত ছিল 260 টাকা, সেই 260 টাকা থেকে এখন কতই রয়েছে না 93.50, অর্থাৎ 93 টাকা 50 পয়সা, তাকে বিয়োগ করলাম, পেলাম কি না দেখা গেল 166.50 টাকা, তার মানে খরচ হয়ে গেছে। কিসে খরচ হয়েছে না বই কেনাতে, অর্থাৎ পুস্তকে খরচ হয়েছে, 15টি পুস্তকে খরচ হয়েছে, তার মানে এটা। তাহলে একটি পুস্তকের মূল্য কত হবে না, তখন এই 166.50কে আমরা 15 দিয়ে ভাগ করেছি, ভাগ করে পেলাম 11.10 টাকা বা 11 টাকা 10 পয়সা। তো এই হলো আমাদের এই পর্বের আরও দুটি প্রশ্নের সমাধান। তো চলো এবার আমরা চলে যাব আমাদের বাকি প্রশ্নগুলির সমাধানে। 22 দাগের প্রশ্ন কি রয়েছে, 22 দাগের প্রশ্নে বলছে কোনো স্থানের লোক সংখ্যা 35,000 হইতে বাড়িয়া 48,055 হইল, বৃদ্ধির শতকরা হার নিম্নের কোনটি?
তাহলে আমাদের সহজ পন্থা হলো কি না কত বেড়েছে। তাহলে বৃদ্ধি পেয়েছে সমান সমান 48,055 থেকে বিয়োগ করব আমরা কত না 35,000 সমান সমান কত হবে 055। এবার 5 কয় দাও 8, 3 দাও 8, 3 কয় দাও 4, 1 দাও 4, এতজন বৃদ্ধি পেয়েছে। কতজনে না এই 35,000 জনে এতজন বেড়েছে। তাহলে শতকরা বৃদ্ধির হারটা আমাদের বার করতে হবে। তাহলে অতএব বৃদ্ধির হার সমান সমান 1,355 জন 13,055 জন বাই 35,000 গুণ হবে 100, শতকরায় বার করব। তাহলে 100 এটা হবে কি পার্সেন্ট, 100%, কত। তাহলে কি করব এখন আমরা এই দুটো শূন্য এখানেও দুটো শূন্য কেটে নিলাম। এবার পাই দিয়ে কাটছি, 5 7 হবে 35, শূন্য বসে গেল। পাই দিয়ে যদি কাটি তাহলে কি হবে না 5 2 হবে 10, 3 থাকছে 30 হলো, 5 6 30। এবার 5 1 কে 5, 5 1 কে 5। তাহলে এখানে পাচ্ছি কত না 2611। তাকে এখানে আমাদের রয়েছে 70, একে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা একে ভাগ করব। এখন যদি একে ভাগ করি আমরা এভাবে 2611 একে ভাগ করছি 70 দিয়ে, তাহলে কবার যাবে 3 বার চালালাম, 3 7 21, 210। তাহলে এখানে 1, এখানে 5, 511, 7 7 49, 7 বার চালাবো, 7 7 49, 490 বিয়োগ দিলে পাচ্ছি কত না এটা হলো 1, 9 কয় দাও 11, 2 দাও 11। দশমিকের জন্য এখানে দশমিক নিয়ে আসবো, এবার এটা শূন্য বসে যাবে। 7 3 হবে 21, 7 3 21 মিলে গেল। তার মানে কত হবে এটা হবে 37.3%। তাহলে সমান সমান লিখবো আমরা 37.3%, 37.3% হবে উত্তর। এক্ষেত্রে অপশন দেওয়া রয়েছে কি, হ্যাঁ এখানে অপশন দেওয়া রয়েছে। তাহলে এই ক্ষয়ের অপশনটি হবে এর সঠিক উত্তর, ক্ষয়ের উত্তরটা হলো এর সঠিক উত্তর। ক্ষয়ের উত্তরটা এখানে আমরা ভাগ করে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা এটাকে দশমিকে নিয়ে আসব। তো এই গেল আমাদের 22-এর দাগের অঙ্কের সমাধান। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 23-এর দাগের প্রশ্ন। দেখো 23-এর দাগের প্রশ্ন কি রয়েছে। 23-এর দাগের প্রশ্নে বলেছে নিম্নের রাশিগুলির সেন্টিমিটারে গড় নির্ণয় করো। প্রথমে আমাদের সেন্টিমিটার করে নেব। ধরে নিচ্ছি আমরা এখানে 3টা দণ্ড দেওয়া আছে, সেই 3টি দণ্ডের পরিমাপ দেওয়া রয়েছে। একটা হলো 67 মিলিমিটার, একটা হলো 3.5 সেমি, আর একটা হলো 0.24 মিটার। তো তিনজনকেই আমরা প্রথমে সেন্টিমিটারে নিয়ে আসব। তাহলে 67 মিলিমিটার সমান সমান কি না 10 মিলিমিটার সমান সমান হলো 1 সেন্টিমিটার। তাহলে 67 মিলিমিটার সমান হবে 6.7 সেমি, 7 সেমি। এবার রয়েছে 3.5 সেমি, দ্বিতীয়টা রয়েছে 3.5 সেমি সমান 3.5 সেমি। এবার আছে 0.24 মিটার, 0.24 মিটার সমান কি আমরা জানি 100 সেমি সমান 1 মিটার। তাহলে এই মিটারটাকে যদি আমাদের সেমি করতে হয় তাহলে কি করব, তাহলে এত মিটার সমান সমান হবে এটা হবে
24.0 মিটার সেমি সমান সমান এত সেমি। তাহলে তিনটি দণ্ডের আমরা কি পাবো, মোট হবে এখানে 7 5 12 2 দশমিক দিলাম, থাকে 1 4 8 3 7 7 6 13 আর একে হবে 14 14 4 হাতে রইল 1 2 আর একে হবে 3 অর্থাৎ 34.2 সেমি। তিনটি দণ্ডের আমরা যদি ধরে নিই তিনটি দণ্ড, তাহলে তিনটি দণ্ডের মোট উচ্চতা হলো 34.2 সেমি। তাহলে এখানে চেয়েছে গড়, সেন্টিমিটারে গড় চেয়েছে, অতএব গড় মান সমান সমান এই 34.2 তাকে আমরা 3 দিয়ে ভাগ করব, সমান সমান কত হবে, 3 1 কে 3 3 1 কে 3 1 থাকছে দশমিক বসলো 3 4 হবে 12 অর্থাৎ 11.4 সেমি। তার মানে প্রতিটি দণ্ডের গড় মান পাবো আমরা, তাহলে কত, গড় মান হলো 11.4 সেমি। এক্ষেত্রে অপশন এক্ষেত্রে দেওয়া নেই, তার মানে এটি হবে এর সঠিক উত্তর। তাহলে আমাদের এই 22 এবং 23-এর দাগের অঙ্ক দুটিও আমরা সমাধান করে দিলাম। তো এরকমভাবে আরও বাকি যে অঙ্কগুলো রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরব, বাকি আরও 4টি প্রশ্ন। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা বাকি অঙ্কগুলি সমাধান করি। 24-এর প্রশ্ন। 24-এর প্রশ্নে কি রয়েছে, এখানে রয়েছে নিম্নের তালিকায় কোন শ্রেণীর 3টি বিভাগের ছাত্র সংখ্যা ও বয়সের গড় দেওয়া আছে, সমগ্র শ্রেণীর বয়সের গড় আসন্ন মানে নির্ণয় করিয়া লেখো। এখন এ বিভাগে দেখা যাচ্ছে কি না 25 জন ছাত্রছাত্রী আছে যাদের বয়সের গড় দেওয়া রয়েছে 15 বৎসর 3 মাস। তাহলে আমরা এভাবে লিখব, এই 15 বৎসর 3 মাস একে 25 দিয়ে গুণ করব, সমান সমান কি পাবো না, এখানে পাচ্ছি আমরা গুণ করলে 3 × 75 মানে 75 মাস, 75 মাস। আর এখানে 15কে 25 দিয়ে গুণ করলে হবে 25 5 125 এর 5 হাতে রইল 12, 25 1 25 আর 12তে হবে 37 অর্থাৎ 375 বৎসর। তাহলে 375 বছর আর হচ্ছে 75 মাস। এখন এই মাস থেকেও আমরা বছরটা বার করে নেব। যদি বছর বার করে নিই তাহলে কি হবে না 12 মাসে 1 বছর, তাহলে 12 6 72 অর্থাৎ 6 বছর আর 3 মাস। তাহলে 6 বছর এখানে যোগ হয়ে যাবে, সমান সমান লিখবো আমরা 381 বছর আর 3 মাস। এটা পেলাম এই এ বিভাগের ছাত্রদের মোট বয়স। এবার বি বিভাগের ছাত্রদের বয়সের গড় দেওয়া রয়েছে 15 বৎসর 6 মাস। তাহলে লিখবো এখানে 15 বৎসর আর 6 মাস। একে আমরা গুণ করব কত দিয়ে না, এখানে আছে 20 জন, তাহলে 20 দিয়ে, এখানে একে আমরা 20 জন ছিল তাই 20 দিয়ে গুণ করব। তাহলে সমান সমান কী পাবো, 20 6 হবে 120, তার মানে 120 মাস। আর 20কে 15 দিয়ে গুণ করলে হবে 300, 15 দুগুণে 30 আর 0 বসে গেল, অর্থাৎ 300 বছর আর 120 মাস। এবার 120 মাস 12 মাসে 1 বছর, তার মানে এখানে হবে 10 বছর। তাহলে 10 বছর আর এই 300 বছর সমান সমান আমরা লিখতে পারি এটাকে 310 বছর। এটা হলো 310 বছর। এই গেল বি বিভাগের মোট ছাত্রদের মোট বয়স। এবার সি বিভাগ সি, এক্ষেত্রে কি রয়েছে, কজন রয়েছে বলা আছে 30 জনের, বয়সের গড় দেওয়া আছে 14 বৎসর 9 মাস। তাহলে এখানে লিখব 14 বৎসর আর 9 মাস। একে আমরা গুণ দেব কত দিয়ে
30 দিয়ে সমান সমান 3 9 27 270 মাস আর 3 14 42 420 বছর। তাহলে 420 বছর 270 মাস। এখন এই 270 মাস থেকে আমরা বছরটা বার করে নেব কি না 1 বছর সমান 12 মাস। তাহলে এই 270কে আমরা 12 দিয়ে যদি ভাগ করি পাবো কত না 12 দুয়ে হবে 24, 3 30, 12 দ্বিগুণে হবে 24, 12 দুগুণে হবে 24, তা 6, তার মানে 22 বছর আর 6 মাস। তাহলে এখানে লিখবো আমরা অর্থাৎ এই 420 বছরের সঙ্গে আরও এই 22 বছর যোগ হয়ে যাবে। তাহলে 442 বছর আর 6 মাস। এখন চাওয়া হয়েছিল কি না সমগ্র শ্রেণীর বয়সের গড় আসন্ন মানে নির্ণয় করতে বলা আছে। এখন এই এ বি এবং সি এই তিনটে বিভাগের মোট ছাত্র হলো 25, এই 20 আর হলো এই 30, আর মোট বয়স হলো কি তাহলে এই এ প্লাস বি প্লাস সি সমান সমান অর্থাৎ তিনটি বিভাগের মোট বয়স হবে। এখন আমরা এটা যোগ করে নেব অর্থাৎ 381 বছর আর 381 বছর 3 মাস যোগ এখানে পেয়েছি 310 বছর, 310 বছর আর আছে কত 442 বছর, 442 বছর 6 মাস। এদের আমরা যোগ করব। যোগ করে কি পাচ্ছি তাহলে 6 আর এই 3 9, 9 মাস। আর এখানে বছর হলো 2, 2 আর এই 1 3, তাহলে 3, 4 আর 1 5, 4 1 5, 5 8 13, 13 3 হাতে রইল 1, অর্থাৎ এবারে 4 1 5, 5 3 8, 8 3 11, মানে 1133 বছর আর 9 মাস। এটা হলো এই 75 জনের অর্থাৎ এই 25, 20 আর 30 এদের যোগ করলে মোট ছাত্রটা মোট ছাত্র সমান সমান কি লিখতে পারি না এখানে লিখবো আমরা তাহলে কত 25 যোগ 20 যোগ 30 সমান সমান 75 জন। এই 75 জনের তাহলে মোট বয়স পেলাম আমরা 1133 বছর আর 9 মাস। এখন এটাই কি করতে বলেছে আমাদের না এর থেকে আমাদের বার করে নিতে হবে যে এদের গড় বয়স কত, অর্থাৎ এই অংশটাকে আমরা ভাগ দেব এই 75 দিয়ে, 75 জনে আমরা ভাগ করব। তাহলে 75 জনে ভাগ করার আগে আমরা কি করব এটাকে সম্পূর্ণটাকে প্রথমে আমরা মাসে নিয়ে আসব। যদি মাসে নিয়ে আসি তার মানে এই অংশটা এত বছর 9 মাস সমান সমান একে 12 দিয়ে গুণ করে 9 যোগ করে নেব। তাহলে 12 দিয়ে যদি গুণ করি কত হবে 12 3 36, 36 হবে 6 আর এই 9, 9 6 15, 15 5, তাহলে 12 3 36, 36 আর 9 হলো 45, 45-এর 5 করলাম হাতে রইল 4। এবার 9 3 27, 27 আর 4 হবে 31-এর 1 হাতে রইল 3। এবার এই 12 3 36, 36 আর 4 হলো 36 আর 4 40, 40-এর 0 হাতে রইল আমাদের 4। 12 1 12, 12 আর 4 হবে 16, 16 6 হাতে রইল 1, 12 1 12 আর 1 হবে 13, অর্থাৎ এত মাস। এটা হবে মাস, তার মানে 13,605 মাস ছিল কত না 1133 বছর 9 মাস ছিল, হয়ে গেল কত না 13,605 মাস। এখন এই 13,605 মাসকে আমরা 75 দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাব কিসে আছে না গড় বয়স। তাহলে গড়
বয়স সমান সমান আমরা এখানে এখন ভাগ করছি, এই জায়গাতে ভাগটা করছি। তো দেখো এখানে আছে কত, 13,605, 605 একে ভাগ করব 75 দিয়ে। কবার যাবে, একবার গেল। তাহলে 75 কে 75, 5 কয় দাও 6, 1 দাও 6, 7 কয় দাও 13, 6 দাও 13। এবার শূন্যটা নামলো, 610 হয়েছে 75 দিয়ে। কবার যাবে, 7 9 63 বেশি হয়ে যাবে, তাহলে 8 বার গেল। 8 5 40, 8 7 56, 56 আর 4 হবে 60। তাহলে বিয়োগ দিলে পাবো আমরা কত, 1 10 পেলাম, 10 পেয়েছি। এবার এই 5টা নামলো, 105 কবার যাবে, একবার যাবে। তার মানে হবে একবার গেলে হবে 5 1 কে 5, তার মানে 75 এটা। তাহলে বিয়োগ দিলে হবে কত, 5 কয় দাও 10, 5 কত মিলে হলো 0, 7 কয় দাও 10, 7 কয় দাও 10 না, 7 3 দাও 10, অর্থাৎ 30। তার মানে 30 মাস এখনো থাকছে। আর এটা কত আছে না, এটা আছে 181 মাস। তার মানে গড় বয়স হবে 181 মাস। এটা হবে আসন্ন, মানে যেহেতু 30 আছে এখানে, তাই আমরা কি করব, এক্ষেত্রে 75-এর অর্ধেকের কম, তাহলে আমরা এই 81কেই নেব। তার মানে 181 মাসই নিলাম। এত মাস সমান সমান একে আবার বছর করে নিচ্ছি। তাহলে বছর করলে কত হবে, 12 দিয়ে ভাগ করলে 12 1 কে 12, 6 61, 12 5 60, তার মানে 15 বৎসর আর 1 মাস। 15 বৎসর আর 1 মাস, এটা হবে এর সঠিক উত্তর, 15 বৎসর আর 1 মাস। তো এইভাবে অঙ্কটা একটু বড় হবে, ধীর স্থির মস্তিষ্কে তোমাদের এই প্রশ্নের সমাধানটা করতে হবে। তো এইভাবে আমরা অঙ্কটির সমাধান করলাম, কত পেলাম না, 15 বৎসর আর 1 মাস গড় বয়স হবে। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। 25-এর দাগের প্রশ্ন কি রয়েছে, 25-এর দাগের প্রশ্নে বলা আছে এ ও বি এর একত্রে 710 টাকা 50 পয়সা, বি ও সি এর একত্রে 677 টাকা 25 পয়সা এবং এ ও সি এর 585 টাকা 75 পয়সা আছে। প্রত্যেকের কত টাকা আছে নিম্নের শূন্যস্থানগুলিতে লিখতে বলা আছে। তাহলে আমরা লিখব এভাবে, এ প্লাস বি সমান সমান, অর্থাৎ এ প্লাস বি এর টাকাটা হলো কত না, 710 টাকা আর 50 পয়সা। আবার বি ও সি এর টাকাটা কত আছে না, বি প্লাস সি সমান সমান লিখবো আমরা 677 টাকা আর কত পয়সা না, 25 পয়সা, 25 পয়সা। এবার রয়েছে এ ও সি এর টাকা, অর্থাৎ এ প্লাস সি সমান সমান লিখবো আমরা 585 টাকা আর 75 পয়সা। এখন আমরা এই দেখি কি দেখা যাচ্ছে না, দুটো এ রয়েছে, দুটো বি রয়েছে, দুটো সি রয়েছে। তার মানে আমরা এভাবে লিখতে পারি 2 গুণ এ যোগ বি যোগ সি, অর্থাৎ দুটো এর, দুটো বি এর এবং দুটো সি এর একত্রে আমরা লিখলাম 2 গুণ এ যোগ বি যোগ সি সমান সমান কত টাকা হবে না, এখানে 5 5 10 0, 7 5 12 আর 2 হবে 14, 14 7 5 12 2 14 আর হাতে রেখে হবে 15, 15 5 হাতে রইল 1। এখন 5 7 12, 12 আর রেখে হবে 13, 13 3 হাতে রইল 1, 8 রেখে 9, 9 7 16, 16 রেখে 17, 17 7 হাতে রইল 1, 5 রেখে 6, 6 6 12, 12 আর সাথে হবে 19, অর্থাৎ কত হলো না 1973 টাকা 50 পয়সা। এটা হলো এ যোগ বি যোগ সি এর। এখন এ যোগ বি যোগ সি
সমান সমান কী হবে তাহলে 2 দিয়ে গুণ ছিল, আমরা 2 দিয়ে একে ভাগ করে নেব। তাহলে 2 দিয়ে এই অংশটাকে যদি ভাগ করি তাহলে কি পাবো না 2 9 18, 1 থাকে 17, 2 8 16, 1 থাকে 13, 2 6 12, দশমিক নিয়ে নিতে পারি আমরা, দশমিক নিয়ে নিলাম। তাহলে কত হবে 1 15 হচ্ছে, 2 7 14, 1 10, 2 5 10, এত টাকা। তার মানে এটা হবে কি না 986 টাকা 75 পয়সা। এটা হবে এ, বি এবং সি এর মোট টাকা, তিনজনের কাছে আছে। এখন তাহলে এ এর টাকাটা কত হবে, এখানে এ নেই, বি আর সি এর যোগফল ছিল কত, এই টাকাটা ছিল। তাহলে আমরা লিখবো এখানে এই 986.75, তার থেকে বিয়োগ করবো কত 677.25, সমান সমান কি পাচ্ছি 5 5 মিলে গেল 0, 2 কয় দাও 7, 5 দাও 7, দশমিক 7 কয় দাও 16, 9 দাও 16, 7 রেখে 8, 8 8 মিলে গেল 0, আর 6 কয় দাও 9, 3 দাও 9। তার মানে 309 টাকা 50 পয়সা হবে এর টাকা, এটা হলো এর টাকা। এবার বি এর টাকা সমান সমান কী হবে, সেই 986.75, তার থেকে আমরা এখানে বি নেই, কোথায় এই এ যোগ সি, এখানে বি নেই, কত টাকা আছে না 585 টাকা 75 পয়সা। তাহলে 585.75 বিয়োগ দেবো, সমান সমান কী হবে 0 0, দশমিক দিলাম এখানে। এবার 5 কয় দাও 6, 1 দাও 6, 8 কয় দাও 8 আরে মিলে গেল এখানে 0, এবার 5 কয় দাও 9, 4 দাও 9, মানে 401 টাকা, 401 টাকা। এটা হবে কি না এটা হলো বি এর। এবার সি, সি এর মূলধন বা সি এর কত টাকা ছিল, সি কোথায় নেয়, এখানে নেয়। তার মানে এখানে লিখবো আমরা 986.75 বিয়োগ কত করব না 710.25 সমান সমান কত হবে 5 5 মিলে গেল 0, 2 কয় দাও 7, 5 দাও 7, দশমিক 6, এবার কত আছে 1 কয় দাও 8, 7 দাও 8, 7 কয় দাও 9, 2 দাও 9, অর্থাৎ 276 টাকা। তার মানে কি দাঁড়ালো, তাহলে এর কাছে ছিল 309 টাকা 50 পয়সা, বি এর কাছে ছিল 401 টাকা, আর সি এর কাছে ছিল 276 টাকা 50 পয়সা। তো এই হলো আমাদের এই 25 দাগের অঙ্কের সমাধান। তো চলো ঠিক একই রকমভাবে আমরা বাকি অঙ্কগুলিরও সমাধান করি। তার আগে আবারও বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। তো 26 দাগের প্রশ্ন কি রয়েছে, 26 দাগের প্রশ্নে বলা রয়েছে 1 স্টার দেওয়া আছে, তারপর রয়েছে 7, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হইলে লুপ্ত অঙ্কটি কত। তাহলে এখানে আছে 1, এখানে স্টার দেওয়া রয়েছে অর্থাৎ লুপ্ত অঙ্ক আছে, তারপর রয়েছে 7। তার মানে এই দশক স্থানীয় অঙ্কটি লুপ্ত আছে, একে 3 দ্বারা বিভাজ্য হতে হলে কি হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হলে এদের যোগফল যেটা হবে, অঙ্কগুলো যোগফল অর্থাৎ এই 1 যোগ এই লুপ্ত অঙ্কের যোগফল যোগ 7 সমান সমান আমাদের 9 গুণিতক হতে হবে। তাহলে এটা 7 আর 1 8, তার মানে এটাকে 9 হতে হবে, যেহেতু এর কাছাকাছি 9 3 গুণিতক, তাহলে 3 গুণিতক 3 3 9, তাহলে এখানে 9 পেতে হবে। তাহলে কি হবে 1 আর 7 হলো 8, অর্থাৎ এই লুপ্ত অঙ্কটা তাহলে হবে কত না এই 9 থেকে আমরা 8 বিয়োগ করছি মানে 1 হবে। তাহলে এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের 1, অর্থাৎ 117, যা 3 দ্বারা বিভাজ্য। এই গেল 26 দাগের অঙ্কের সমাধান। এবার দেখো 27 প্রশ্ন। 27 দাগে কি রয়েছে, 27 দাগে বলে রয়েছে ভাগফল ভাজকের 7 গুণ, অর্থাৎ ভাজক যা হবে তার 7 গুণ হলো ভাগফল। আবার
ভাজক বলেছে ভাগশেষের 7 গুণ, ভাগশেষের 7 গুণ, এবং উহাদের সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ ভাজ্য, ভাজক এবং ভাগশেষ এদের যোগ করলে পাবো আমরা 741, হইলে নিম্নের কোন সংখ্যাটি ভাজ্য। তো দেখো এখানে ভাগশেষ যদি 1 হয়, যদি ভাগশেষ আমরা ধরি 1, ভাগশেষ সমান সমান 1 গুণ, তাহলে ভাজক কত হবে? ভাজক সমান সমান 7 গুণ হবে, এটা হবে 7 গুণ, 1 গুণ হলে ভাজক হবে 7 গুণ। এবার ভাগফল হবে ভাজকের 7 গুণ, ভাগফল সমান সমান 7 গুণ 7 সমান সমান 49 গুণ। এখন এদের যোগ করলে যেটা পাবো সেটা হলো কত না, বলেছে 741। তাহলে এই 1 গুণ যোগ 7 গুণ যোগ 49 গুণ সমান সমান 741। তাহলে 7 রেখে 8, 8 আর 49 মানে 57 গুণ সমান সমান 741। এখন 1 গুণ সমান এই 741, তাকে আমরা 57 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 7 3 21। এখন এটাকে ভাগ করছি আমরা এভাবে, 741 এটাকে 57 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 1 বার গেল, 7 কয় দাও 14, 7 দাও 14, 5 রেখে 6 কয় দাও 7, 1 দাও 7, 171। কবার যাবে? 3 বার, 3 দিকে 3 5 হলো 3 7 21 1, 3 5 15 আর 2 হবে 17, মিলে গেল, অর্থাৎ 13। তাহলে এটা কাটাকুটি করলে পাচ্ছি আমরা কত? 13, এটা বের হবে 13। তাহলে এখানে 1 গুণ সমান সমান হলো কত না 13। এখন 1 গুণ বলতে কি, তার মানে ভাগশেষ হলো কত? ভাগশেষ হবে 13, আর ভাজক কত হবে? তাকে 7 দিয়ে গুণ করব, অর্থাৎ 7 13 হবে 91, আর এটা হচ্ছে ভাজক। আর ভাগফল কত হবে? ভাগফল হবে তাহলে 49কে আমরা 13 দিয়ে গুণ করব, অর্থাৎ এই 49কে যদি 13 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 9 13 117, 9 13 17, 13 4 52, 52 আর 11 হলো 63, অর্থাৎ 637। তাহলে এখানে পেলাম ভাগশেষ পেলাম 13, ভাজক পেলাম 71, আর ভাগফল হবে আমাদের 637। কিন্তু চাইছে কি? চাইছে ভাজ্য। তাহলে ভাজ্য সমান কি না, ভাজ্য সমান এই ভাগফলের সঙ্গে আমরা ভাজকের গুণ করব, মানে 637কে 71 দিয়ে গুণ হবে, তাহলে 637 গুণ 71 যোগ হবে ভাগশেষ মানে 13, গুণ করে আমরা 13 যোগ করব। তাহলে এই 637 তাকে আমরা 71 দিয়ে গুণ করছি, 7 1 7, 3 6, এবার 7 7 49, 7 3 21, 21 আর 4 হবে 25 5, হাত রইল 2, 7 6 42, 42 আর 2 হবে 44, তাহলে 7 9 3 12, 6 5 11, 12, 4 5 4, তাহলে পেলাম কত? 45,227। এটা হবে কি এই এদের গুণফল, তার সঙ্গে হবে আরও 13 যোগ, তাহলে 7 3 10, 3 আর 4 হয়ে যাবে, তা 2 5 4, অর্থাৎ 45,000 সমান সমান 45,240, এটা হবে ভাজ্য। তাহলে এটা হলো ভাজ্য। এখানে ভাজ্য সমান সমান আমরা তাহলে পেলাম
45,240। কোথায় রয়েছে অপশানটা? তো দেখো এখানে আমরা দেখব 45,000 কিন্তু একটিতেও নেই। তাহলে আমরা আবার একবার চেক করে নেব সম্পূর্ণ অঙ্কটিকে। 13 পেয়েছিলাম, 57 গুণ সমান 741, তাহলে 1 গুণ সমান 13। তাহলে এখানে ভাগশেষ ছিল 13, তাহলে 13 কে 13, ভাজক ছিল 7 গুণ, তাহলে 7 × 91, 7 13 হবে এটা 91, এটা হবে 91। এবার 91 তাকে আবার কি করতে হবে না 49কে আমরা 13 দিয়ে গুণ করব। তাহলে 7 × 91, 8 × 4, 9 × 117, 7 হাতে রইল 11, 4 × 52, 52 আর 11তে হলো 63। এটা ঠিক আছে, এখানে ভুল ছিল, তাহলে এটা হবে 91। তাহলে আমরা কি করব, এখানে 91 দিয়ে এটা গুণ হবে, এটা হবে 91 দিয়ে গুণ, অর্থাৎ 9 × 7 = 63, 63 3, আর 9 × 3 = 27, 27 আর 6 = 33, 33 এ 3 হাতে রইল 3, 9 × 6 = 54, 54 আর 3 হবে 57, 57 সমান সমান কি পাচ্ছি 7, এটা 3 3 6 হবে, এটা হবে 6, আর এখানে রয়েছে 6 3 9, এটা হবে 4 জায়গায়, তাহলে 9, এটা হবে 7, এটা হবে 5। এবার 13 যোগ করা হয়েছে, 7 3 10, 6 3 9, 6 আর 7 আর একে হবে 8, 8 এটা হবে 9, আর এ দুটো হবে 7 এবং 5, মানে 57,980, 57,980, 57,980, মানে গয়ের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর, 57,980, 57,980, অর্থাৎ এই গয়ের অপশানটা হলো এর সঠিক উত্তর। তো এটা হলো আমাদের এই 26-এর দাগের অঙ্কের সমাধান। তো এইভাবে আমরা এই 26 এবং 27-এর দাগের, এটা 27-এর দাগের অঙ্ক, 26 এবং 27-এর দাগের অঙ্কের সমাধান করতে পারি। তো চলো, এরকমই গুরুত্বপূর্ণ আরও কয়েকটি অঙ্ক রয়েছে, তাহলে আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো 28-এর দাগের, দেখো 28 এবং 29-এর দাগের যে দুটো প্রশ্ন রয়েছে তার সমাধান। 28 দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে বলেছে 571 কি মৌলিক সংখ্যা, নিম্নের ভুল উত্তরটি কাটিয়ে দাও, অর্থাৎ হ্যাঁ নাকি না, যেটা ভুল হবে সেটা কেটে দিতে হবে। তো আমাদের প্রথমে দেখতে হবে এই 571 সংখ্যাটা মৌলিক কি না। তো কি করব আমরা, দেখো এটাকে 2 দিয়ে যাচ্ছে না, কারণ এক্ষেত্রে শেষে 2 4 6 8 0 নেই। 3 দিয়ে দেখব, 3 দিয়েও কিন্তু এটা যাবে না, 5 7 12, 12 কে 13, 13 কে যায় না। এবার একে আমরা পাই দিয়ে দেখতে পারি, কিন্তু শেষে 5 বা 0 নেই, পাই দিয়েও যাবে না। 7 দিয়ে দেখি, তাহলে কত হবে, 7 8 56, 1 11 যাচ্ছে না। এবার 11 দিয়ে, 5 11 হলো 55, থাকে 2 21, 11 দিয়ে যাবে না। 13 দিয়ে দেখি, তাহলে 4 13 52, থাকছে কত, থাকছে 5 51, তাহলে 13 দিয়েও যাবে না। এবার 17 দিয়ে দেখি, তাহলে কত হবে, 17 দিয়ে যদি দেখি তাহলে 3 17 51, থাকছে 6 61, যাবে না 17 দিয়ে। 19 দিয়ে গেলে 3 19 57, যাচ্ছে না। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা এবার দেখব কি দিয়ে না, যদি আমরা দেখি 23 দিয়ে, তাহলে কত হচ্ছে, 23 দুগুণে হলো 46, 46 থাকছে কত না, থাকছে 11, 111। 23কে 23 দিয়েও কিন্তু এটা যাচ্ছে না, অর্থাৎ এটাকে আমাদের ভাগ করা যাবে না। তার মানে এর উৎপাদক হলো দুটো, একটা হলো 1 আর একটা হলো 571।
তার মানে এটা হলো মৌলিক সংখ্যা, এটা হবে মৌলিক সংখ্যা। তাহলে এখানে বলেছে কি না, এখানে বলা ছিল যে নিম্নের ভুল উত্তরটি কাটিয়ে দাও। তাহলে এখানে কাটা যাবে কে, এই হ্যাঁটা কাটা যাবে, হ্যাঁটা হবে না, তাহলে হ্যাঁ কাটা যাবে, হ্যাঁ এটা কাটা যাবে, তার মানে না, অর্থাৎ এটা হচ্ছে মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা। উত্তরটা হলো আসলে এখানে হ্যাঁটা কাটা যাবে, না, নাটাই সঠিক, অর্থাৎ এটা মৌলিক সংখ্যা। এবার হলো কি 29-এর প্রশ্ন। 29-এর দাগের প্রশ্নে কি আছে, বলেছে একটি বাড়ি 1720 টাকায় 10,720 টাকায় বিক্রয় করিয়া 200 টাকা ক্ষতি হইল, উহা কত টাকায় বিক্রয় করিলে 275 টাকা লাভ হইত? তাহলে উত্তরটা হবে কত না, এক্ষেত্রে খুবই সহজ, এক্ষেত্রে 10,720 এটাতে বিক্রি করাতে ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে সেটা যদি আমরা যোগ করে দিতাম তাহলেই পেয়ে যেতাম আমাদের কি না, আমাদের কেনার মূল্য, অর্থাৎ 200 টাকা ক্ষতি হয়েছিল, তাহলে 200। লাভ করতে হলে কত টাকা লাভ করতে হবে না, বলেছে 275 টাকা, তার মানে আরও 275 যোগ করে দেব, এই টাকায় বিক্রি করতে হবে। সমান সমান কত হবে তাহলে, এই 5 0 0, তার মানে 5 হবে, এই 7, এই 0, এই 2, তাহলে 7 2 9 হবে। এবার হচ্ছে কত, 2 আর 2 4, 4 7 11, 11 1 হবে, হাতে হবে কত 1 1, সেই 1 এখানে বসে গেল, আর এই 1 মানে 11,195 টাকা, এটা হবে 11,195 টাকা। তো এই হলো আমাদের 28 এবং 29-এর দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 30-এর দাগের অঙ্ক। সেখানে কি বলেছে না, হাজারের নিকটতম কোন সংখ্যা 73 দ্বারা বিভাজ্য? এই হাজারের নিকটতম সংখ্যা, তাহলে এই হাজার সংখ্যাটাকে কত দাগের অঙ্কটা, 30-এর দাগের অঙ্ক, 30-এর দাগের অঙ্ক। হাজার সংখ্যাটাকে আমরা 73 দিয়ে ভাগ করব, ভাগ করছি, তাহলে কবার যাবে, এক্ষেত্রে একবার গেল, 3 কয় দাও 10, 7 দাও 10, 7 রেখে 8 কয় দাও 10, 2 দাও 10, 270। এবার কতবার যাবে, 7 3 21, 7 4 28, 7 3বার, 3বার গেলে 3 3 হবে 9, আর 3 7 হবে 21, বিয়োগ দিলে হবে 9 কয় দাও 10, 1 দাও 10, 2 কয় দাও 7, 5 দাও 7, 51। তাহলে এটা ভাগশেষ থাকছে 51। এবার একটা হলো 13 দিয়ে যাবে, আরেকটা হলো কি একে 14 দিয়ে চালাতে পারি। তাহলে 13 দিয়ে গেলে অর্থাৎ এই 51 বিয়োগ করলে সেটা কাছাকাছি হবে, যেটা সেটা কত, এর নিকটতম বলেছে, তাহলে 51 বিয়োগ করে দিচ্ছি আমরা, তাহলে 1 কয় দাও 10, 9 দাও 10, 5 আর কে 6 কয় দাও 10, 4 দাও 10, এবার 1 কয় দাও 10, 9 দাও 10, মানে 949 হবে। একটা হবে 949, আর একটা কত হবে না, যেহেতু 51 আছে একে এক ঘর বাড়িয়ে নিতে পারি, বা এর থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, এটা হবে এই 71 থেকে 73 থেকে 51 বিয়োগ করলে পাবো আমরা 22, অর্থাৎ এর সঙ্গে 22 যোগ করতে পারি। তাহলে এই 73 থেকে যদি আমরা 51 বিয়োগ করি তাহলে পাবো কত, 22। এখন এই 22 হাজারের সঙ্গে যোগ করলে হবে কত না, 1000 যোগ 22 সমান সমান 1022। তাহলে এই 1022 আর এই 949 কাছে হবে কে, হাজারের কাছে হবে এই 1022। তাহলে উত্তরটা হবে কি বলেছে এখানে না, বলেছিল হাজারের নিকটতম কোন সংখ্যা 73 দ্বারা বিভাজ্য। তাহলে 73 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হবে কত না, এই 1022। তাহলে 1022 হলো আমাদের নিকটতম সংখ্যাটি, 1022, এটা হবে আমাদের উত্তর। তো এই গেল আমাদের 30-এর দাগের, অর্থাৎ 28, 29 এবং 30 এই পর্বে আরও 3টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমরা তুলে ধরলাম। তো চলো এবার আমরা বাকি প্রশ্নগুলির সমাধান দ্রুততার সঙ্গে করে নিই। 31-এর দাগে প্রশ্ন কি রয়েছে, 31-এর দাগে প্রশ্নে বলা আছে, এক ব্যক্তি তাহার টাকার 1/6 অংশ দিয়া পুস্তক
এবং অবশিষ্টের 1/3 অংশ দিয়া কাপড় কিনিয়া বাকি 15 টাকা পোস্ট অফিসে জমা দিলেন। তাহলে আমরা ধরে নিচ্ছি তার কাছে প্রথমে 1 অংশ ছিল, তার 1/6 অংশ দিয়ে পুস্তক। তাহলে পুস্তক কেনার পরে থাকে কত না বাকি সমান সমান 1 বিয়োগ 1/6 সমান সমান হবে 6 মানে 1/6 বিয়োগ দিলে থাকছে 5/6 অংশ। 5/6 অংশ, সেই 5/6 অংশের কি বলেছে না অবশিষ্টের বলেছে 1/3 অংশ দিয়ে কাপড় কিনেছে। তাহলে কাপড় কিনেছে, কাপড় কিনে সমান সমান 5/6 তার কত অংশ না 1/3 অংশ। তাহলে 1/3 সমান সমান 5/18 অংশ। 5/18 অংশ সে কাপড় কিনেছে। বলেছে বাকি 15 টাকা পোস্ট অফিসে জমা করেছে। তাহলে বাকি কত আছে, এই 5/6 অংশ থেকে এটা কাপড় কিনেছে, তাহলে বাকি থাকে সমান সমান 5/6 বিয়োগ 5/18 সমান সমান কি হবে, লসাগু হবে 18, 6 3 18, তাহলে 3 5 হবে 15 আর এটা হবে 5। তাহলে 15 থেকে 5 চলে গেলে 10/18, কাটাকাটি করলে হবে কত না এটা হবে 5/9। তাহলে 5/9 অংশ, তাহলে 5/9 অংশ তিনি পোস্ট অফিসে জমা করেছেন। এখন 5/9 অংশ সমান সমান লিখব কত টাকা না 15 টাকা। 15 টাকা, তাহলে 1 অংশ সমান সমান হবে 15 গুণ, এটা উল্টে যাবে অর্থাৎ 9/5 হবে। তাহলে 5 3 15 সমান সমান 27 টাকা। তার মানে মোট টাকা ছিল কত না 27 টাকা। তাহলে 27 টাকা নিয়ে তিনি বাজারে গিয়েছিলেন। তো এই হলো আমাদের প্রথমে তার কাছে কত টাকা ছিল, তাহলে প্রথমে তার কাছে 27 টাকা ছিল। তাহলে এই গেল 31 দাগের প্রশ্ন। চলো এবার দ্রুততার সঙ্গে বাকি প্রশ্নগুলো সমাধান করি। 32 দাগের প্রশ্ন। 32 দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে বলা আছে 8টি গরু ও 10টি ছাগলের মোট মূল্য 240 টাকা। যদি একটি গরুর মূল্য অপেক্ষা একটি ছাগলের মূল্য 21 টাকা কম হয় তবে একটি গরুর মূল্য কত? তো 21 টাকা কম বলেছে, আমরা ধরে নিচ্ছি যে সেই 21 টাকা করেই একটা গরুর দাম ছিল। তাহলে 8টা গরুর দাম কত হবে না 21 গুণ 8 সমান সমান কত পাচ্ছি আমরা 8 1 8 আর 8 দুগুণে হবে 16, 168 টাকা। এই 68 টাকা তার মানে 168 টাকা কম হবে, কমে গেল। এখন টাকাটা কত ছিল না 240 টাকাতে কিনেছে মোট 18টি পশু। তাহলে 240 বিয়োগ 168 সমান সমান পাবো আমরা কত 72 টাকা। অর্থাৎ 72 টাকা এখনও থাকবে। সেই 72 টাকা দিয়ে আমাদের কটা পশু কিনতে হবে না 18টা পশু কিন্তু কিনতে হবে। তো সেই 18টা পশু অর্থাৎ আমাদের প্রত্যেকটা ছাগলের দাম এবার বার করব। তাহলে প্রতিটি ছাগলের দাম সমান সমান এই 72 ভাজিত তখন 10, আর 10টা ছিল ছাগল আর 8টা ছিল গরু, মোট হলো 18টা। সেই 18 দিয়ে ভাগ করব সমান 4 টাকা। এই 4 টাকা করে অর্থাৎ প্রত্যেকটি ছাগলের দাম ছিল 4 টাকা। তাহলে 21 টাকা কম হয়ে পড়ে 4 টাকা। এখন তাহলে প্রতিটি গরুর দাম কত? অতএব প্রতিটি গরুর দাম সমান সমান 21 যোগ 4 মানে 25 টাকা। তাহলে প্রতিটি গরুর দাম হবে কত না 25 টাকা করে। তার মানে 8টা গরু ছিল, তাহলে 8 পয়সে 200, আর 10টা ছিল ছাগল, 10 4 40, তার মানে 240 টাকা। অর্থাৎ 240 টাকাতে 8টা তাহলে গরু আর 10টা ছাগল পাওয়া যেত। তো চলো এবার আমরা চলে যাব বাকি দুটি প্রশ্নের সমাধানে। 33 দাগের অঙ্ক। বাইরে লাইটের খুব অভাব,
তাই একটু দ্রুততার সঙ্গে অঙ্কগুলি করতে হচ্ছে। বলেছে কোনো ক্রিকেট খেলায় নাইডু, অমরনাথ ও মুস্তাক একত্রে 180 রান করল। অমরনাথ মুস্তাকের দ্বিগুণ রান এবং নাইডু অপর দুজনের রানের সমষ্টির সমান রান করিল। কে কত রান করিয়াছে? তো আমরা এখানে মোস্তাকের দ্বিগুণ রান অমরনাথ করেছে, তাহলে মোস্তাক যদি করে 1 গুণ, মোস্তাক সমান সমান 1 গুণ, তাহলে অমরনাথ করেছে কি? অমরনাথ করবে দ্বিগুণ। এবার এই দুজনের যোগফল কত হবে? সমান সমান হলো 3 গুণ। যোগ করলে পাবো আমরা 3 গুণ, যেটা করেছে কে? এই 3 গুণ। তাহলে দুজনের সমান রান করেছে, সমষ্টির সমান রান করেছে কে? নাইডু। তাহলে নাইডু রান করে, নাইডু সমান সমান 3 গুণ। এখন কি বলা আছে? কে কত রান করেছে সেটা বার করতে হবে। তার মানে এই 1 গুণ, 2 গুণ আর 3 গুণ, 1 যোগ 2 যোগ 3 গুণ সমান সমান 180। তাহলে 3 3 6 গুণ, মানে 6 গুণ সমান 180। তাহলে 1 গুণ সমান সমান কি লিখতে পারি আমরা? না, 1 গুণ সমান 6 3 18, 30 রান। তার মানে 30 রান করেছে। কে 30 রান করেছে? তাহলে এখানে মুস্তাক। তাহলে মুস্তাক করেছে, এখানে মুস্তাক করেছে 30 রান। অমরনাথ করেছে, সে করেছে 30 দুগুণে 60 রান। আর নাইডু করেছে, নাইডু সমান সমান কত হবে? 3 গুণ, অর্থাৎ 3 3 9, মানে 90 রান। 90 রান। তাহলে কি পেলাম? না, এখানে পেলাম মোস্তাক 30 রান, অমরনাথ 60 রান, আর নাইডু হলো 90 রান। মোট 180 রান তারা এইভাবে করেছে। তো চলো এবার আমাদের এই পর্বের শেষ অঙ্কে চলে যাব। তো চলো দ্রুততার সঙ্গে এই অঙ্কটিও করে নিই। কারণ 34 দাগের প্রশ্ন কি রয়েছে? না, এক ব্যক্তি, 34 দাগের প্রশ্নে রয়েছে, এক ব্যক্তি 1 ঘন্টা 20 মিনিটে 10 মাইল দৌড়াইল। ফুট সেকেন্ডে তাহার গতিবেগ নির্ণয় করতে বলা আছে। ফুট এবং সেকেন্ডে, অর্থাৎ এটা রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। তার মানে কত যাচ্ছে? না, বলেছে 10 মাইল। 10 মাইল। এখানে আমরা লিখব কি? না, 1 ঘন্টা আর 20 মিনিট এটা আছে। 10 মাইল, 1 মাইল সমান কি? না, 1760 গজ। তাহলে 1760 গুণ 10, এটা গজে হবে। এবার 1 গজ সমান 3 ফুট, একে আরও 3 দিয়ে গুণ করব। তাই এটা পুরোটাই কি হলো? না, সম্পূর্ণটাকে আমরা ফুটে নিয়ে চলে এলাম। এখন এটা আছে কত? 1 ঘন্টা 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান হবে কত? 3600 সেকেন্ড। আর এটা আছে 20 মিনিট, যোগ 20 গুণ এটা হবে 60, সমান সমান লিখতে পারি 1760 গুণ 10 গুণ 3, এটা ফুট। আর এখানে পাচ্ছি আমরা 6 দুগুণে 12, মানে 1200। তাহলে 1200 যদি যোগ করি, 3600 সঙ্গে 1200 যোগ করে দিলে কত হবে? না, 4800। এখন এই শূন্য এই শূন্য, অর্থাৎ দুটো শূন্য কেটে দিলাম। তাহলে নিচে রয়েছে 48, 3 দিয়ে কাটছি, 3 16 হবে 48, 16। এবার কাটাকুটি করলে কি হবে? এটা সেকেন্ড আছে, কাটাকুটি করলে কত হবে? 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 4 16, 44, 4 11 44, সমান সমান হবে 11 ফুট পার সেকেন্ড। তার মানে সেকেন্ডে 11 ফুট
কী হবে না গড় গতিবেগ, এটা হলো গড় গতিবেগ, গড় গতিবেগ। তো এই ছিল আমাদের এই পর্বের মোট 17টি অঙ্ক। বাইরে লাইটের অভাবের কারণে অত্যন্ত দ্রুততার সঙ্গে অঙ্কটিকে করে দেওয়ার চেষ্টা করলাম। তো যারা সম্পূর্ণরূপে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী আর একটি পর্ব হলেই আমাদের এই পঞ্চম শ্রেণীর যে কেশবচন্দ্র নাগের নবগণিত তার শেষ হয়ে যাবে, এবং আগামী দিনে শুরু করব আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত, অর্থাৎ এই কেশবচন্দ্র নাগের যে বইটি রয়েছে তার সমাধান। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওগুলি দেখবে, সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।